একটু লক্ষ্য করলেই দেখবেন প্রায় প্রত্যেক শহর বা গ্রামের অলিগলিতে কোথাও না কোথাও একটি বাড়ি আছে যেটিকে সবাই ডাকে ভূতের বাড়ি। কোথাও তাকে বলা হয় ভূত বাংলো, কোথাও আবার অভিশপ্ত বাড়ি। কিন্তু কেন এই নাম? কারো কাছে শুনবেন ওখানে দুর্ঘটনায় কেউ মারা গিয়েছিল, কারো মুখে আবার শোনা যায় খুন হয়েছিল কেউ। কিন্তু আমার প্রশ্নটা বরাবরই অন্য জায়গায় ছিল। ভূত যদি সত্যিই থাকে, তবে কি তারা শুধু এইসব পরিত্যক্ত বাড়িতেই থাকে? এইসব ভাঙা পাঁচিল, খোলা জানলা, অন্ধকার বারান্দাতেই কি তাদের বাস? নাকি এই পৃথিবীর অন্য কোথাও আমাদের দৃষ্টির আড়ালে তারা নির্বাক অপেক্ষা করে থাকে? আমার নাম শিবু। আসলে পুরো নাম শিবব্রত সান্যাল। আমি কলকাতার বাসিন্দা। ছোটবেলা থেকেই ভৌতিক গল্পের প্রতি আমার এক অদ্ভুত টান। এত ভূতের গল্প পড়েছি যে না পড়লে বুঝতেই পারতাম না ভূত যে এত প্রকার হতে পারে। কত জাতের, কত স্বভাবের ভূত, সে কথা গুপিগাইন আর বাঘাবাইন দেখলেই বোঝা যায়। তবু আমার জীবনে একটা অপূর্ণতা ছিল। আমি নিজে কখনো ভূত দেখিনি। শুনেছি অনেকেই দেখেছে, কিন্তু তাদের বর্ণনায় যে চিত্র পাই তাতে আমার মন কখনো পরিপূর্ণ হয়নি। কলকাতার প্রায় সব নামকরা ভৌতিক জায়গায় আমি ঘুরেছি, দিনে আবার রাতেও। কিন্তু না, আজ পর্যন্ত কোনো ভূতের দর্শন মেলেনি। হয়তো সত্যি ভূত দেখার সৌভাগ্য সবার ভাগ্যে জোটে না। ঠিক তখনই ঘটল সেই ঘটনা যেটা আমার জীবনটাই পাল্টে দিল। একদিন হঠাৎ ফোনে একটা মেসেজ এলো মামার। লিখেছে, শীত পড়ছে, তাই একবার মামার বাড়ি ঘুরে আয়। আমার মামা সুরেন মুখার্জি কর্মসূত্রে বিহারের নারকাটিয়াগঞ্জে কর্মরত, কৃষি দপ্তরের একজন অফিসার। নেপাল সীমান্ত একদম কাছেই। মামা মজা করে আগেই লিখেছিলেন, এদিকে এলে নেপালটাও ঘুরিয়ে দেব। আমি অফিসে 10 দিনের ছুটির আবেদন করলাম। ছুটি মঞ্জুর। পরদিন হাওড়া থেকে ট্রেন ধরলাম। পরের দিন সকালে স্টেশনে নেমেই দেখি মামা নিজে এসে দাঁড়িয়ে। হাসি খুশি মানুষ, গোলগাল মুখ, নাকের নিচে ঘন গোঁফ। আমাকে দেখতেই মামা হঠাৎ এগিয়ে এসে জড়িয়ে ধরলেন। আমি পায়ে হাত দিয়ে মামাকে প্রণাম করলাম। মামার কথা মতো আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠেই মামা ইঞ্জিন স্টার্ট দিলেন। গ্রামের মাঝখান দিয়ে চলে যাওয়া একটা সরু পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলল। কথার ফাঁকে মামা আমাকে জিজ্ঞেস করলেন, মা বাবা এখন কেমন আছে? আমি উত্তরে বললাম, সব ঠিকই আছে। মামা একটু হেসে বললেন, অনেক দিন কলকাতা যাওয়া হয় না, পরের বার তোমার মামিকে সঙ্গে নিয়েই যাব। বললেন প্রায় নাকি আমার মায়ের সঙ্গে ফোনে কথা হয় তার। এইসব কথার মাঝেই গাড়ি ক্রমশ আরও ভেতরের দিকে এগিয়ে যেতে লাগল। গ্রামের পথ ধরে চলতে চলতে হঠাৎ চোখে পড়ল খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বিশাল ভগ্নপ্রায় জমিদার বাড়ি। দুর্গের মতো চেহারা, কালচে দেয়াল, জানলাগুলো যেন অন্ধকার চোখ। আমার বুকের ভেতর অজানা একটা কাঁপুনি উঠল। আমি অবাক হয়ে মামাকে জিজ্ঞেস করলাম, ওটা কি মামা? মামা এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, ওদিকটায় তাকিও না, ওটা ভালো জায়গা নয়। ওটা অনেক পুরনো জমিদার বাড়ি, এখন কেউ থাকে না। কেন ভালো নয়? এই প্রশ্নের উত্তর সেদিন আর পাইনি। যথাসময়ে আমি মামা বাড়ি গিয়ে পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই মামি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। মুখে তখন খাঁটি আনন্দ। মামি খুশিতে ভরে মামাকে বলল,
তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে একটা দেশি মুরগি নিয়ে এসো। মামা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। মামা বাড়ি বলতে আসলে মামার সরকারি কোয়ার্টার। গ্রামের মাঝখানে অনেকটা জায়গা জুড়ে 3 ঘরের একটি বাড়ি, চারদিক খুব পরিপাটি করে সাজানো। আশেপাশে 2-1টা বাড়ি আছে, আর বাকিটা জুড়ে শুধু ক্ষেত। বাড়ি থেকে অনেক দূরে সেই পুরনো জমিদার বাড়িটা দেখা যায়। মামি আমার জন্য গরম গরম লুচি আর ছোলার ডাল বানিয়ে এনে দিলেন। অনেকক্ষণ কিছু খাইনি, ভীষণ খিদে পেয়েছিল। পেট ভরে লুচি আর মিষ্টি খেলাম। খাওয়ার মাঝে মামি বাড়ির সবার খোঁজ খবর নিতে লাগলেন। এইসব কথাই চলছিল। হঠাৎ কথার ফাঁকে আমি মামিকে জিজ্ঞেস করে ফেললাম, ওই দূরের জমিদার বাড়িটার ব্যাপারে কিছু জানো? জমিদার বাড়ির কথা উঠতেই আমি লক্ষ্য করলাম মামি বললেন, তাড়াতাড়ি স্নান করে নাও, এখানে যত বেলা বাড়ে ততই নাকি ঠান্ডা বাড়ে। মামি গরম জল করে এনে দিলেন। আমি স্নান করে ফ্রেশ হয়ে গরম জামাকাপড় পরে বিছানায় একটু শুয়ে পড়লাম। বিছানার পাশের জানালা দিয়ে তাকাতেই দূরে সেই জমিদার বাড়িটা আবার চোখে পড়ল। হঠাৎ যেন মনে হলো ওই বাড়িটা আমাকেই ডাকছে। খোলা মাঠের ওপর দিয়ে হু হু করে হাওয়া বইছে, আর সেই হাওয়ার ভেতরেই যেন কানে আসছে, মনে হলো যেন কেউ দূর থেকে আমাকে ডাকছে। বুকের ভেতর কেঁপে উঠল। ঠিক তখনই মামার ডাক, এই শিবু, খাবি আয়। মামা ডাকতেই আমার সম্বিত ফিরল। মামার সঙ্গে নানান কথাবার্তা চলছিল। হঠাৎই কথার মাঝখানে আমি আচমকা জিজ্ঞেস করলাম সেই জমিদার বাড়িটার কথা। আমার প্রশ্ন শুনে মামা একটু থমকে গেলেন। মুখটা যেন হঠাৎই গম্ভীর হয়ে উঠল। তারপর যা বললেন তা যেন একেবারেই অদ্ভুত এক কাহিনী। মামা জানালেন, ওই বাড়িটা প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বহু মানুষ সেখানে দখল নিতে গিয়েছিল, কিন্তু কেউই বেশি দিন থাকতে পারেনি। আজ পর্যন্ত যারা যারা ওই বাড়িতে থেকেছে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা কোথায় গেল সেই প্রশ্নের উত্তর আজও অজানা। এমনকি পুলিশও আজ পর্যন্ত সেই রহস্যের কোনো সমাধান করতে পারেনি। আমি আর একবার জিজ্ঞেস করলাম, আসলে কি ঘটেছিল ওই বাড়িতে? সেই জমিদার বাড়ির ইতিহাসটাই বা কি? তখনই মামা কথা বলতে শুরু করলেন। ওখানকার শেষ জমিদার ছিলেন রাঘবেন্দ্র চৌধুরী। লোকমুখে শোনা যায় স্বভাবের দিক থেকে তিনি ছিলেন একটু খাপছাড়া, রাগী আর উদ্ভট প্রকৃতির মানুষ। রাঘবেন্দ্রবাবুর এক ভাই ছিলেন ভূপেন্দ্র চৌধুরী। ভূপেন্দ্র ছিলেন ঠিক তার বিপরীত। পড়াশোনায় অত্যন্ত তুখোড়, বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের মানুষ। কিন্তু তার জীবনে ছিল এক অদ্ভুত নেশা, ম্যাজিক শেখা। লোকের মুখে শোনা যায় যাকে আমরা বাংলায় জাদু বলি, সেই বিদ্যা রপ্ত করার জন্য ভূপেন্দ্র নাকি দেশ বিদেশ চষে বেরিয়েছেন। এই জাদুবিদ্যা শেখা তার নেশায় পরিণত হয়েছিল। জমিদার বাড়ির দোতলায় একটি আলাদা ঘর ছিল। সেই ঘরেই ভূপেন্দ্র দিনের পর দিন তার জাদু কিংবা ম্যাজিকের সাধনা করতেন। শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপর্যয় নেমে আসে সেই দিন থেকেই, যেদিন তাদের বাড়িতে এক সাধু বাবার আগমন ঘটে। সেকালের দিনে বাড়িতে সাধু সন্ন্যাসী এলে তার শুভ লক্ষণ বলেই ধরা হতো। এই বাড়িতেও প্রথমে তেমনটাই মনে করা হয়। কথিত আছে সেই সাধু নাকি তন্ত্রবিদ্যায় সিদ্ধ ছিলেন। ধীরে ধীরে ভূপেন্দ্রের সঙ্গে সেই সাধুর সখ্যক্ষ গড়ে ওঠে। ভিতরে ভিতরে কি চলছিল তা কেউ জানত না। লোকের মুখে রটে এক গভীর রাতে ভূপেন্দ্রের সেই সাধনা কক্ষে সাধু ও ভূপেন্দ্র একসঙ্গে কোনো ভয়ঙ্কর তন্ত্র সাধনায় লিপ্ত হয়েছিলেন। তারপর থেকেই গ্রামে একের পর এক অঘটন শুরু হয়। হঠাৎ হঠাৎ করে গ্রামের ছোট ছোট বাচ্চারা নিখোঁজ হতে থাকে। অনেক দিন পরে গ্রামে ছড়িয়ে পড়ে এক ভয়াল গুজব। ওই জমিদার নাকি শিশুদের ধরে ধরে বলি দিচ্ছে। এই খবর মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ে।
ক্ষুব্ধ গ্রামবাসীরা একদিন সাহস করে তন্ত্রসাধনায়রত সেই সাধু ও জমিদারকে ঘরের ভেতর বন্ধ করে দেয় আর তারপর চারদিক থেকে আগুন লাগিয়ে দেয়। পরদিন সকালে দেখা যায় সেই ঘরের ভেতর তন্ত্রিক সাধু আর জমিদারের দেহ পুড়ে কালো হয়ে পড়ে আছে। কিন্তু যা দেখে সবাই শিউরে ওঠে, দুটো দেহ পুড়ে ছাই হয়ে গেলেও তাদের চোখ দুটো নাকি খোলা অবস্থায় ছিল। খোলা, স্থির, ঠিক যেন চারদিকে সবাইকে তাকিয়ে দেখছিল। তারপর থেকেই শুরু হয় একের পর এক অশুভ ঘটনা। যারা সেদিন সেই বাড়িতে আগুন লাগিয়েছিল তারা একজন একজন করে অকালেই মারা যেতে থাকে। লোকজন বলে রাতের বেলায় ওই রাস্তা দিয়ে গেলে নাকি এখনো দেখা যায় জমিদার বাড়ির ছাদে দুজন লোক বসে আছে। সেদিন থেকেই আর কেউ ওই বাড়ির দিকে পা বাড়ায় না। এত কথা বলার পর মামা আমাকে স্পষ্ট করে বলে দিলেন, সন্ধ্যার পর যেন কোনোভাবেই ওই বাড়ির দিকে না যাই। দুপুরে মামির হাতের দেশি মুরগির কষা মাংস আর গরম ভাত খেয়ে মামার সঙ্গে একটু ঘুরতে বেরোলাম। প্রাকৃতিক দৃশ্য ছিল মন ভোলানো। দূরে স্পষ্ট দেখা যাচ্ছিল নেপালের সীমান্ত, আর কতগুলো পাহাড় যেন কুয়াশার চাদরের ভেতর দাঁড়িয়ে আছে, নিঃশব্দ, রহস্যময়। এদিক ওদিক কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। মামা বললেন 2-1 দিনের মধ্যেই আমাকে নিয়ে নেপাল ঘুরে আসবেন। সব কিছু ঠিকঠাক চললেও আমার মন পড়েছিল সেই জমিদার বাড়ির দিকেই। যতই নিষেধ আসছিল ততই যেন আমার জেদ চেপে বসছিল। তখনও আমি জানতাম না এই একগুয়েমি আমাকে সরাসরি বিপদের দিকে ঠেলে দেবে। তাই তো বলা হয় মাঝে মাঝে গুরুজনদের কথাও মেনে চলা উচিত। কিন্তু সেসব কথা তখন কে শোনে? শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, রাতে সবাই ঘুমিয়ে পড়লে একা একাই ওই জমিদার বাড়িতে যাব। ভাবা যেমন কাজও তেমন। রাত প্রায় 10টা নাগাদ একটি টর্চ হাতে নিলাম, সঙ্গে রাখলাম নিরাপত্তার জন্য একটি লাঠি। ভাবলাম পথে যদি কুকুর কিংবা শেয়াল ধাওয়া করে অন্তত আত্মরক্ষার কিছু তো থাকবে। ঘরের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির দিকে। দিনটি ছিল শনিবার। আজও স্পষ্ট মনে আছে। যতই সামনে এগোচ্ছি শীত যেন ধীরে ধীরে হাড় কাঁপিয়ে দিচ্ছিল। এখানে এত ঠান্ডা পড়ে তা আমি কল্পনাও করতে পারিনি। অনেকটা পথ অতিক্রম করার পর হঠাৎ একটি অদ্ভুত বিষয় চোখে পড়ল। রাস্তার ধারে কাছে কোথাও কোনো কুকুর নেই, কোনো বনজ প্রাণী তো দূরের কথা, রাতচরা প্রাণীদেরও কোনো দেখা নেই। চারদিকে এমন নিস্তব্ধতা যেন পুরো এলাকা নিঃশ্বাস আটকে আছে। অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর দূরে একটি গাছের তলায় এক জায়গায় আগুন জ্বলতে দেখলাম। দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম, কারণ সবাই তো বলে এই এলাকায় রাতে কেউ বেরোয় না। তাহলে ওইখানে কে বা কারা বসে আছে? মনে যখন কোনো প্রশ্ন জন্মায়, উত্তর না পাওয়া পর্যন্ত সে প্রশ্ন কুরে কুরে খেতে থাকে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হলো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম গাছের নিচে বসে এক সাধু ধুনিতে আগুন জ্বেলে ধ্যান করছেন। আমি এগোতেই তিনি চোখ খুললেন। দেখে আরও অবাক হলাম। এত ঠান্ডার মধ্যেও সাধুর গায়ে কোনো কাপড় নেই, শুধু লাল রঙের একটি কৌপিন পরা। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, तू क्या जमींदार हवेली की ओर जा रहा है? আমি চমকে উঠলাম। তিনি আবার বললেন, उस घर की तरफ मत जाना। আমি কারণ জানতে চাইতেই তিনি গম্ভীর স্বরে বললেন, उस घर में एक अभिशप्त आत्मा है जिसकी मुक्ति अभी तक नहीं हुई है। जब तक उसकी अधूरी साधना पूरी नहीं होती तब तक उसे मुक्ति नहीं मिलेगी। সব কথা শুনে আমার মনে হলো সবই আজগুবি গল্প। আমি স্পষ্ট বললাম, আমি ওই বাড়িতে যাবই। এ কথা শুনে সাধু খুব চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আমার হাতে একটি ছোট্ট লাল রঙের পাথর দিয়ে বললেন, इसे हमेशा अपने पास रखना, किसी भी हालत में इसे खोना मत। जब तक ये पत्थर तेरे पास रहेगा
तब तक कोई तेरा नुकसान नहीं कर पाएगा, लेकिन अगर ये खो गया तो अभिशप्त आत्माओं से तुझे कोई नहीं बचा पाएगा। এই কথা বলেই সাধু আবার চোখ বন্ধ করলেন। আমি আবার এগিয়ে চললাম জমিদার বাড়ির দিকে। চলতে চলতে আবার শুনতে পেলাম সেই ক্ষীণ ডাক। কেউ যেন আমাকে ওই বাড়ির দিকেই ডাকছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়ির সামনে একটি বড় ভাঙা লোহার গেট। তার ভেতর দিয়ে একটি সরু রাস্তা ঢুকে গেছে বাড়ির অন্দরমহলের দিকে। আমি সেই রাস্তা ধরেই ভেতরে ঢুকে পড়লাম। চারদিকে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজছিল। আরও কিছুটা এগোতেই মনে হলো কেউ যেন আমাকে আড়াল থেকে দেখছে। হঠাৎ ওপরের তলা থেকে পায়ের আওয়াজ শুনতে পেলাম। ভয় লাগলো। ভূতের ভয় না হলেও সাপ বা খোপড়ার ভয় তো কম নয়। আমি কান খাড়া করে শুনছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার হাতে ধাক্কা লেগে কিছু একটা নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই উপরের পায়ের আওয়াজ থেমে গেল। আমি টর্চ জ্বালিয়ে উপরে তাকালাম। কিছুই দেখা গেল না। আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে পড়লাম। একটি বিশাল বারান্দা, দুই পাশে সারি সারি ঘর, সব কোটির দরজাই তালাবন্ধ। কিছু দূর এগোতেই হঠাৎ আমার টর্চ নিভে গেল। আমি সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেলাম। অন্ধকারে হাতড়াতে দেখলাম দূরের একটি ঘরের দরজা আধ খোলা। ভেতর থেকে ক্ষীণ আলো বেরোচ্ছে, ঠিক যেন কোনো ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে। আমি লাঠিটা শক্ত করে ধরে ধীরে ধীরে এগিয়ে গেলাম। তখন আমার মনে হলো এগুলো কোনো চোর ডাকাতের কাণ্ড, বরং তারাই হয়তো এই ভৌতিক গল্প ছড়িয়েছে। আমি দরজার পাশে গিয়ে উঁকি মারলাম, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু মাঝখানে একটি প্রদীপ ধীরে ধীরে জ্বলছে। তার শিখা সম্পূর্ণ স্থির, একটুও নড়ছে না। হঠাৎ বিকট শব্দে দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে এলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চারদিকে পূজার উপকরণ সাজানো। ঠিক তখনই আবার সেই ফিস ফিসে ডাক। আমি যেন কোনো অদৃশ্য শক্তির টানে প্রদীপের দিকে এগিয়ে গেলাম। ওখানে একটি আসন পাতা ছিল। আমি সেখানে বসে পড়লাম। হঠাৎ বাতাসে এক কর্কশ গর্জন। আমাকে বলা হলো হাতের লাল পাথরটি ফেলে দিতে। আমি পকেট থেকে পাথরটি বের করে মুঠো করে ধরলাম। আমার অবচেতন মন চিৎকার করে বলছিল, ফেলিস না। কিন্তু হঠাৎ যেন এক ঘোর আমাকে আচ্ছন্ন করল। আমি পাথরটি মাটিতে নামিয়ে রাখলাম। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। আমার মনে হলো পুরো জমিদার বাড়িটা আবার 50 বছর আগের রূপ ফিরে পেল। চারদিকে আলো, মানুষের কোলাহল। ঘরের কোণে ঝুলছে বলি দেওয়ার অস্ত্র। হঠাৎ চারদিক আবার অন্ধকার। শোনা গেল এক ভৌতিক হাসি। আজ এইটাকে বলি দিয়ে আমাদের সাধনা শেষ করি। আমার শরীর কাঁপতে লাগলো। চারদিকে মন্ত্রোচ্চারণ, আগুনের লেলিহান শিখা। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও! তারপর হঠাৎ সব থেমে গেল। আমি দেখলাম অসংখ্য নিষ্পাপ শিশুর হাত দুইটি প্রেতাত্মাকে চেপে ধরে এক অসীম অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সব শব্দ মিলিয়ে গেল। ভোরবেলা চোখ খুলে দেখি আমি সেই গাছের তলাতেই পড়ে আছি। ধুনির আগুন নিভে গেছে। স্বপ্ন না বাস্তব আমি বুঝতে পারছিলাম না। পকেটে হাত দিতেই পেলাম সেই লাল পাথর, তার সঙ্গে একটি শিশুর হাতের বালা আর একটি সোনার লকেট। লকেট খুলে দেখি সেটিতে জমিদারের ছবি। সব উত্তর তখন পরিষ্কার হয়ে গেল। ভোরের আলোয় জমিদার বাড়িটাকে আর অভিশপ্ত মনে হচ্ছিল না। আমি ধীরে ধীরে মামার বাড়ির দিকে ফিরলাম। মামা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত ভোরে কোথায় গিয়েছিলি? আমি বললাম, গ্রামের ভোরের দৃশ্য দেখতে। আর মনে মনে বললাম, আমার ভূতের সাধনা এখানেই শেষ।